আওয়ামী লীগের কোনো একজন নিরীহ নেতা কর্মী শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে, আওয়ামী লীগের সমর্থক হওয়ার কারণে তার জীবন যেন দুর্বিষহ হয়ে না ওঠে। বাংলাদেশে কারা নির্বাচন করতে পারবে, কারা নির্বাচন করতে পারবে না, সেটাও তারাই ঠিক করে দিতে চায়। প্রফেসর ইউনূসের সঙ্গে মিটিং শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নরেন্দ্র মোদী যে সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করেছেন, সেখানেও ইনক্লুসিভের কথা আছে। এতদিন এটা মনে ছিল না কেন আপনাদের? তোমাদের সন্তানেরা তোমাদের নয়, তারা জীবনের সন্তান সন্ততি, জীবনের জন্যই তাদের আকুতি, তারা তোমাদের সঙ্গেই রয়েছে, তবুও তারা তোমাদের নয়। কাহলিল জিবরানের কবিতাটার কথা মনে আছে? গেল জুলাই আগস্টে বাংলাদেশের রাজপথে আমরা সেই কবিতার একটা প্রদর্শনী দেখতে পেলাম না? আমরা কি ভাবতাম যে আমাদের ছোট ভাই বোনেরা, আমাদের সন্তানেরা, তারা উই হেট পলিটিক্স প্রজন্ম, মানুষ নিয়ে, রাজনীতি নিয়ে, সমাজ নিয়ে তাদের তেমন কোনো ভাবনা নেই। আমরা ভাবতাম তারা সবসময় ব্যস্ত মোবাইল ফোনে, কিন্তু আমরা যে কি পরিমাণ ভুল ছিলাম সেটা তারা প্রমাণ করেছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় একজন স্বৈর শাসককে তারা পালিয়ে যেতে বাধ্য করেছে। এমনিতেই সেটা ঘটেনি, তাদেরকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, কারো চোখ গেছে, কারো পা গেছে, কারো হাত গেছে। এবং ওই ছেলেটার কথা মনে আছে, যার একটা হাত চলে গেছে, সে বলছে প্রয়োজন হলে সে আরেকটা হাত দিবে দেশের জন্য। এই অপরিসীম ত্যাগের বিনিময়ে আমরা 5ই আগস্ট এখানে একটা বড় পরিবর্তন দেখতে পাই, যেটা সবাই জানেন যে শেখ হাসিনা পালিয়ে যান এবং এর 3 দিন পর ছাত্র জনতার যৌথ সমর্থনে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। আজ আমি দুটো বিষয় মূলত আলোচনা করব। একটা হচ্ছে গিয়ে এই যে মানুষের অপরিসীম ত্যাগ, এই ত্যাগের বিনিময়ে যে পরিবর্তন সাধিত হয়েছে, এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা যায় কিনা। আরেকটা হচ্ছে আজ প্রফেসর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর একটি বৈঠক হয়ে গেল, ভারতের প্রধানমন্ত্রী। এই বৈঠক নিয়ে অনেক কথা হয়েছে, শেষ পর্যন্ত আমরা দেখলাম বৈঠকটা হলো। এবং বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়াতে দেওয়া বক্তব্যটা, পোস্টটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে। যদিও এটা আসলে এই পরিবর্তনটা গত কয়েক মাসেই হয়েছে, সে ব্যাপারে আমি একটু পরে বিস্তারিত যাব। তার আগে বলে নেই যে বিতর্ক চলছে যে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা যায় কিনা। বিশেষ করে বিএনপির কয়েকজন নেতা বা অনেকেই এই বক্তব্য খুব দৃঢ়ভাবে নাকচ করছেন যে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলার কোনো উপায় নেই। এটা সত্য যে মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কিছুরই তুলনা চলে না। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা, এবং মুক্তিযুদ্ধে যে স্কেলে মানুষ ত্যাগ স্বীকার করেছে, যেভাবে লাখ লাখ মানুষ জীবন দিয়েছে, 30 লাখ বা তারও বেশি মানুষ জীবন দিয়েছে, প্রাণহানির শিকার হয়েছে এবং মানুষের অপরিসীম ত্যাগ স্বীকার করতে হয়েছে, তার সঙ্গে কোনো কিছুরই তুলনা চলে না। কিন্তু এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা যায় কিনা, এটাকে দ্বিতীয় মুক্তি বলা যায় কিনা, সে প্রশ্নে মোস্তফা সরোয়ার ফারুকী উপদেষ্টা, তিনি সাংবাদিক খালেদ মহিউদ্দিনের প্রোগ্রামে যে একটা জবাব দিয়েছেন, এটা আমার খুবই গ্রহণযোগ্য মনে হয়েছে। বাংলাদেশ কেন স্বাধীন হয়েছিল? অনেক কথা থাকতে পারে, অনেক বক্তব্য থাকতে পারে, কিন্তু যে কোনো জাতির স্বাধীনতার যেটা মর্মবাণী, স্বাধীনতার যেটা মূল কথা, প্রধান কথা, 1 নাম্বার কথা, সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত নিজেরা নেব। একটি জাতি নিজেই নিজেকে পরিচালনা করবে, অন্য কারো ডিকটেশনে, অন্য কারো বাপার স্টেট হয়ে চলবে না। সরকার তার দেশের জনগণের কথা অনুযায়ী চলবে, জনগণের চাহিদা অনুযায়ী চলবে, অন্য কোনো রাষ্ট্রের চাহিদা অনুযায়ী চলবে না। এটাই স্বাধীনতার মূল মন্ত্র। কিন্তু বাংলাদেশে আমরা কি দেখলাম গত 15-16 বছরে? হ্যাঁ, পর্দার আড়ালে অনেক সময় অনেক ঘটনাই ঘটে এবং তৃতীয় বিশ্বের দেশগুলিতে এটা অনেক সময় মেনেও নেওয়া হয়, কিন্তু বাংলাদেশে আমরা দেখলাম প্রকাশ্যে 2013 সালের শেষ দিকে এসে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে এখানে হুসাইন মোহাম্মদ এরশাদকে বলে গেলেন যে তিনি যেন নির্বাচনে অংশ নেন, এবং তাকে এটাও বলা হলো যে তিনি যদি গন্ডাগোল পাকান বা নির্বাচনে অংশ না নেন বা যদি সংকট তৈরি হয়, তাহলে জামাত শিবির ক্ষমতায় চলে আসতে পারে, এবং এরশাদ সাহেব নিজে এটা প্রেস ব্রিফিং করে বলে দিলেন। তারপর আমরা দেখেছি আমাদের এখানে যত সিদ্ধান্ত হয়েছে, যেভাবে সরকার পরিচালিত হয়েছে, সেখানে ভারতের একটা বিরাট ভূমিকা ছিল, এটা স্পষ্ট। এবং আমাদের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব কিংবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এটা অনেকটা প্রকাশ্যেই তারা স্বীকার করতেন, তাদের বক্তব্যে এটা পরিষ্কার ছিল। এবং যেটা আপনি খেয়াল করে দেখবেন যে ভারতকে যখন এসব ব্যাপারে জিজ্ঞেস করা হতো, ভারতের কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্রীয় সরকারের মুখপাত্রদেরকে, সবসময় তারা কি বলতেন, যে এগুলি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে তারা কোনো নাক গলাতে চান না। এই যে একটা ঘুমট পরিস্থিতি, এবং আমরা সবাই জানতাম যে কাদের সমর্থনে আওয়ামী লীগ তাদের ক্ষমতা দীর্ঘায়িত করছে,
বাংলাদেশের ইন্টারনাল অনেকেরই সমর্থন ছিল, সেটাও সত্য, কিন্তু এক্সটার্নাল সমর্থন ছিল। 5ই আগস্টের আগে ওই স্লোগানটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঢাকা না দিল্লি। আমরা ইসলামাবাদের শাসন থেকে মুক্ত হওয়ার জন্য পাকিস্তান থেকে মুক্ত হয়েছি, অপরিসীম ত্যাগের বিনিময়ে, মুক্তিযোদ্ধাদের মুক্তি সংগ্রামের বিনিময়ে। কিন্তু দিল্লির দাসত্বের জন্য সেটা যে নয়, সেটাই কিন্তু 5ই আগস্টের আগে বাংলাদেশে যে স্লোগান হয়েছে সেটাতে অনেকটা পরিষ্কার। রাজপথে হাজারো হাজার তরুণ স্লোগান দিয়েছে, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। সেই স্লোগানেরই একটা বিস্ফোরক উত্তরণ আমরা দেখলাম 5ই আগস্টে। এবং এজন্য এটাকে বলা হয়েছে দ্বিতীয় স্বাধীনতা। এবং এটাকে আসলে ওই যে যেটা বলেছেন, এটা একটা রেটরিক শব্দ। এটাকে একদম কাগজে কলমে দ্বিতীয় স্বাধীনতা বলার ওইভাবে কোনো সুযোগ দরকার নেই আর কি। এটা একটা মুক্তির আনন্দ। এই যে আবার ঈদে বিপুল মানুষ তার নিজের আনন্দে নিজ স্বাধীনভাবে ঈদ উদযাপন করতে পারলো। আমি অনেক জায়গায় উল্লেখ করে থাকি যে আওয়ামী লীগেরও যারা অপরাধী তাদেরকে আপনি বিচারের মুখোমুখি করেন, কিন্তু আওয়ামী লীগের কোনো একজন নিরীহ নেতা কর্মী শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে, আওয়ামী লীগের সমর্থক হওয়ার কারণে তার জীবন যেন দুর্বিষহ হয়ে না ওঠে। তাকেও আমরা মনে হয় স্বাভাবিক জীবনের গ্যারান্টি দিতে হবে। প্রত্যেক মানুষ যারা এই বাংলাদেশের নাগরিক, তাদের স্বাভাবিক জীবনযাপন, মুক্ত জীবনযাপনের নিশ্চয়তা দিতে হবে। তো যেটা বলছিলাম যে ভারতের অবস্থান কিভাবে পাল্টে যাচ্ছে বা পরিবর্তন হচ্ছে, সেটা আমরা 5ই আগস্টের আগে আপনি খেয়াল করে দেখবেন যে ভারতের মুখপাত্ররা যেসব বিবৃতি দিতেন বা তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো, সবসময় তারা বলতেন এগুলি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু 5ই আগস্টের পর থেকে আমরা দেখছি যে আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতনের যেসব অভিযোগ বা ঘটনা বা কিছু গুজব, সব মিলিয়ে সব নিয়ে ভারত অত্যন্ত কঠোর এবং কড়া বক্তব্য দিয়ে আসছে দফায় দফায়। এগুলি কি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নয়? আমরা তো এটা জানি যে ভারতে মুসলিম সংখ্যালঘুরা ক্রমাগত নির্যাতনের শিকার হচ্ছে। এবং এখনই লেটেস্ট যেটা জানা যাচ্ছে যে ওয়াকফ আইন বাতিল করে মুসলমানদের অনেক সম্পত্তি নিয়ে নেওয়া হচ্ছে। তো বাংলাদেশ তো এটা নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না। এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। আমাদের এখানেও একটা সমস্যা মনে হয় রয়ে গেছে যে আমরা কিছু হলে ভারত বিরোধী, সেখান থেকেও বের হওয়া উচিত। ভারতের নাগরিক যারা, ভারতে কি আমাদের এখানে জুলাই আগস্টে যখন আন্দোলন হয়, আমি এটা খেয়াল করেছি ভারতের বহু জায়গায় এই আন্দোলনের সমর্থনে মিছিল হয়েছে। যারা যারা মানব সভ্যতায় বিশ্বাস করে এবং যারা ধ্বংসাত্মক কার্যক্রমে বিশ্বাস করে না, মানুষের বিভক্তিতে বিশ্বাস করে না, এমন মানুষ ভারতেও রয়েছে, বাংলাদেশেও রয়েছে। সুতরাং ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, সংঘাত নেই। ভারতের জনগণকে আমরা ভালোবাসি, ভারতের জনগণও আমাদেরকে ভালোবাসে। মানুষে মানুষে সেই সম্পর্ক তৈরি করতে হবে। সেটা করতে হবে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে, এবং দুটো স্বাধীন রাষ্ট্র যেভাবে একের সঙ্গে অন্য সম্পর্ক রক্ষা করে সেভাবেই সেটা করতে হবে। আমরা যেটা দেখলাম যে 5ই আগস্টের পর ভারতের ভাষা কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, ল্যাঙ্গুয়েজ কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রথমত তারা বাংলাদেশের আভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে মন্তব্য করছে, এবং পরবর্তীতে তারা যেটা বলছে যে ইনক্লুসিভ নির্বাচন এবং গণতন্ত্রের কথা বলছে। এই কথাটা খারাপ নয়, যেটা আমি বলি, কিন্তু এর আগে 15 বছর কি তাদের ইনক্লুসিভ নির্বাচনের কথা মনে ছিল না? নাকি বাংলাদেশে কারা নির্বাচন করতে পারবে, কারা নির্বাচন করতে পারবে না, সেটাও তারাই ঠিক করে দিতে চায়? এবং আজ আমরা যেটা দেখলাম যে প্রফেসর ইউনূসের সঙ্গে মিটিং শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নরেন্দ্র মোদী যে সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করেছেন, সেখানেও ইনক্লুসিভের কথা আছে। এতদিন এটা মনে ছিল না কেন আপনাদের? 15 বছর কেন আপনারা বলতেন যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়? তো পুরো বিষয়টা যেটা দাঁড়ালো যে 5ই আগস্ট বাংলাদেশের জনগণ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছে। বাংলাদেশের ছাত্র জনতা তাদের রক্তের কালিতে এটা লিখেছে যে দিল্লি বা ইসলামাবাদ বা অন্য কারো দাসত্ব আমরা করতে চাই না। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকতে চায়, এবং এটাই আসলে দ্বিতীয় স্বাধীনতা বলি, দ্বিতীয় মুক্তি বলি এর মহত্ব। একে আসলে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।